পৃথিবীতে সফল হওয়া মানুষের তালিকায় যাদের নাম আজ শীর্ষে তাদের অনেকেই একসময় ব্যর্থতার স্বাদ পেয়েছিলেন। কেউ পড়াশোনা শেষ করতে পারেননি, কেউ বা চাকরি থেকে বাদ পড়েছেন, আবার কেউ কেউ দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আজ আমরা যাদেরকে আইকন হিসেবে দেখি তারাই একসময় সমাজের চোখে ছিলেন অতি সাধারণ কিংবা ব্যর্থ। উদাহরণ হিসেবে বলা যায় বিল গেটসের কথা, যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, যিনি তার বানানো প্রযুক্তি দিয়ে পুরো পৃথিবীর কাজ করার ধারণাটাই বদলে দিয়েছে। বিল গেটস যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন পৃথিবীতে ব্যক্তিগত বা পার্সোনাল কম্পিউটারের ধারণাই ছিল না, কিন্তু তিনি সেই সময় স্বপ্ন দেখেছিলেন, আর সেই অসম্ভব স্বপ্নই পরে সত্যি হলো। তার হাত ধরেই জন্ম নিয়েছিল মাইক্রোসফট, তার হাত ধরেই তৈরি হয়েছে সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটি ছাড়া হয়তো আজ কোটি কোটি মানুষ কম্পিউটার চালাতেই পারত না। বর্তমানে আমরা যেভাবে কম্পিউটার, ইন্টারনেট বা সফটওয়্যার ব্যবহার করি তার অনেকখানি কৃতিত্বই এই বিল গেটসের। এই বিল গেটসই একসময় কলেজ ড্রপআউট ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ না করেই বেরিয়ে আসেন। আর কাকতালীয় ব্যাপার হলো, কয়েক বছর পর সেই হার্ভার্ড ইউনিভার্সিটি তাকে ডেকে নিয়ে যায় এক ঐতিহাসিক অনুষ্ঠানে। হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে দাঁড়িয়ে বিল গেটস দিলেন এমন এক ভাষণ যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। হার্ভার্ডের প্রফেসর, প্রতিষ্ঠাতা এবং স্নাতক কমপ্লিট করা সকলকে আমার অভিনন্দন। আজ এখানে দাঁড়িয়ে একটা কথা সবার আগে বলতে চাই। বিগত 30 বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম যে কবে আমি বলতে পারবো, বাবা আমি ফিরে এসে আমার ডিগ্রি কমপ্লিট করেছি। আর এই সম্মান দেওয়ার জন্য হার্ভার্ডকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা তো জানেন না, আগামী বছর আমি আমার চাকরি বদলে চলছি, এবং এই ভেবে আমার খুশি লাগছে যে নতুন চাকরিতে জয়েন করার সময় আমার কাছে আরেকটি নতুন ডিগ্রি থাকবে। আর তোমরা তো আমার চেয়ে আরও এক ধাপ এগিয়ে, কারণ তোমরা আমার মতো মাঝপথে পড়ালেখা ছেড়ে না দিয়ে বরং সরাসরি নিজেদের ডিগ্রি কমপ্লিট করেছো। আমি স্বীকার করছি, আজকের দিনটা আমার জন্য সত্যিই বিশেষ, কারণ আমি যখন হার্ভার্ড ছেড়ে গিয়েছিলাম তখন আমার কোনো ধারণাই ছিল না যে সামনে আমার জীবনে কি ঘটতে যাচ্ছে। আমার তখনকার দিনগুলো কেটেছে অনেকটা কৌতূহল, অনেকটা অনিশ্চয়তার, অনেকটা অল্প বয়সের ঝোঁকে। আমার এখনো মনে আছে এখানে আমার বন্ধুদের সঙ্গে রাতভর আলাপের দিনগুলো। আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম, কম্পিউটার কি করতে পারে, প্রযুক্তি কিভাবে ভবিষ্যৎ বদলাবে। ডরমিটরির রুমে বসে নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা চলতো। আমরা তখন ভবিষ্যৎ নিয়ে ভাবতাম, স্বপ্ন দেখতাম, আর সত্যি বলতে কি একটু দুষ্টুমিও করতাম। কিন্তু আজ এত বছর পর ফিরে এসে আমি একটা বিষয় স্বীকার করতে চাই। আমি যখন হার্ভার্ড ছেড়ে গিয়েছিলাম তখন আমি জানতাম না পৃথিবী কতটা অন্যায়, কতটা বৈষম্যে ভরা। আমি জানতাম না প্রতিরোধযোগ্য রোগে লাখ লাখ শিশু মারা যায়। আমি জানতাম না একটু শিক্ষা, একটু সেবার অভাবে পুরো সমাজ অন্ধকারে পড়ে থাকে। আমি শুধু জানতাম প্রযুক্তি মানুষের জীবন বদলাতে পারে, কিন্তু জানতাম না প্রযুক্তি না থাকলে সেই জীবনগুলো কতটা অবহেলায় নিভে যায়। জানতাম না শিক্ষার, স্বাস্থ্যসেবার অভাবে পুরো সমাজগুলো থেমে আছে। আমি যখন হার্ভার্ডে পড়াশোনা শুরু করেছিলাম তখন আমার মাথায় ছিল শুধু টেকনোলজি আর কম্পিউটার। আমি জানতাম সফটওয়্যার একদিন পৃথিবীকে বদলে দিবে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি প্রযুক্তি আর মানবতার মধ্যে যোগসূত্র তৈরি করাটাই আসল। একটা সময় আমি দেখলাম পৃথিবীর কোটি কোটি মানুষ এমন সব সমস্যার মধ্যে আটকে আছে যেগুলো প্রযুক্তি দিয়েও সহজে সমাধান করা যায় না। তার মধ্যে অন্যতম ছিল ক্ষুধা, দারিদ্র্য, স্বাস্থ্যসেবা। আমি বুঝলাম, যদি আমার মস্তিষ্ক শুধু নতুন সফটওয়্যার বানানোতে ব্যস্ত থাকে আর পৃথিবীর অর্ধেক মানুষ যদি এখনো প্রাথমিক চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে আমার এই জ্ঞানের কোনো ভ্যালু নেই। আর তখনই আমি উপলব্ধি করলাম, জীবনের আসল উদ্দেশ্য শুধু সফল হওয়া নয়, বরং অন্যদের জীবনে পরিবর্তন আনা। আপনাদের অনেকেই এখানে বসে স্বপ্ন দেখছেন বড় কোনো কোম্পানি বানানোর, গবেষণায় অবদান রাখার কিংবা বিশ্বসেরা আইনজীবী হওয়ার। এগুলো অসাধারণ, কিন্তু আমি চাই আপনারা যেন নিজেদের সাফল্যের সঙ্গে সঙ্গে পৃথিবীর কষ্টে থাকা মানুষগুলোর কথাও ভাবেন, কারণ পৃথিবীর ভবিষ্যৎ শুধু আমাদের প্রযুক্তিগত উন্নতির উপরে নয়, আমাদের মানবিক দায়িত্ববোধের উপরও নির্ভর করছে। আজকের এই বক্তব্যে আমি সেই বিষয়ে কথা বলতে চাই, কারণ আমি বিশ্বাস করি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা কিভাবে প্রযুক্তি, জ্ঞান আর সুযোগকে ব্যবহার করে এই বৈষম্যগুলো কমাতে পারি, কিভাবে আমরা এমন এক পৃথিবী গড়তে পারি যেখানে প্রতিটা মানুষের জীবন সমানভাবে মূল্যবান। তবে তার আগে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে চাই, সেই সময়টায় যখন মাইক্রোসফটের যাত্রা শুরু হয়েছিল। তখন 1970-এর দশক। আমি আর আমার বন্ধু পল অ্যালেন, আমরা দুজনেই তখন বড় কিছু করার স্বপ্ন দেখতাম। আমাদের চোখের সামনে তখন সবসময় একটা জিনিসই ভাসতো, আর তা হলো কম্পিউটার। কিন্তু মনে রাখবে, তখন কম্পিউটার মানে আজকের মতো ছোট ল্যাপটপ না, বিশাল বিশাল মেশিন যেগুলো শুধু বড় প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করতো। একদিন খবর পেলাম একটা নতুন কম্পিউটার অ্যালটেয়ার 8800 বাজারে আসছে। সেটা কোনো সাধারণ খবর ছিল না, আমার কাছে সেটা যেন এক বিপ্লবের ঘন্টা বাজানো। আমি মনে মনে ভাবলাম, যদি আমরা এই মেশিনের জন্য সফটওয়্যার তৈরি করতে পারি তাহলে এক নতুন যুগ শুরু হবে। আমি আর পল, তখন আমাদের হাতে কিছুই নেই, ছিল শুধু স্বপ্ন আর আত্মবিশ্বাস। আমরা সাহস করে নিউ মেক্সিকোর আলবুকার্কিতে ফোন করলাম সেই কোম্পানিকে যারা অ্যালটেয়ার বানাচ্ছিল। ফোনের উপরে এক ভদ্রলোক। আমরা বললাম আমরা এই কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করতে চাই। কিন্তু সত্যি কথা হলো, তখন আমাদের কাছে সেই সফটওয়্যার ছিল না, একটা লাইনও লেখা হয়নি, তবে আমরা বিশ্বাস করতাম আমরা এটা বানাতে পারবো।
এরপর শুরু হলো আমাদের দিনের পর দিন জেগে থাকা। ক্লান্তিহীন কাজ, রাত কেটে যেত চোখের পাতা একবারও না ফেলে। আমরা কোড লিখতাম, মাঝে কিছু ভুল হতো, তবু আবার বানাতাম। আমাদের মাথায় একটাই চিন্তা, এটাই আমাদের সুযোগ, এটাই আমাদের ভবিষ্যৎ। অবশেষে আমরা সেই সফটওয়্যার তৈরি করলাম, আর তখন সেটা অ্যালটেয়ারে চালু হলো। বন্ধুরা, এটাই ছিল সেই মুহূর্ত যেটাকে আমি এখন আমার জীবনের টার্নিং পয়েন্ট বলি। একটা ভাড়া করা রুমে বসে কেবল স্বপ্ন আর পরিশ্রম দিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, সেটাই পরবর্তীতে মাইক্রোসফট হয়ে পুরো পৃথিবীকে বদলে দিল। আজ আমার মাঝে মাঝে মনে হয়, সেই আলবুকার্কির ফোন কল না করলে হয়তো মাইক্রোসফট নামের কোনো কাহিনী লেখা হতো না। কিন্তু আজ আমি শুধু প্রযুক্তির, সফটওয়্যার বা উদ্যোক্তা জীবনের গল্প বলবো না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। তুমি যতই নতুন কিছু উদ্ভাবন করো, যতই সৃষ্টিশীল হও, তা তখনই মূল্যবান হয় যখন সেটি মানুষের জীবনকে বদলাতে পারে। আর সেই বদল, আমার বিশ্বাস, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই হলো বৈষম্য কমানো। বৈষম্য কমানো, হ্যাঁ, এটাই মানবতার সর্বোচ্চ অর্জন। একটি শিশু যে জন্মেছে দারিদ্র্য বা রোগের শিকার হয়ে, তার জীবন যখন নিরাপদ এবং সুস্থ হয়, তার শিক্ষা যখন সহজলভ্য হয়, তাহলে আমরা সত্যি কিছু অর্জন করেছি। আমি দেখেছি, প্রযুক্তি, উদ্ভাবন, অর্থনৈতিক শক্তি, এসব যদি শুধুই ধনী বা সুবিধাভোগীদের জন্য থাকে, তাহলে সেই সব শক্তির আসল মূল্য কোথায়? আমরা যদি নতুন কিছু আবিষ্কার করি কিন্তু সেটা সমাজের সবচেয়ে দুর্বল মানুষের কাছে না পৌঁছায়, তাহলে আমরা শুধু নিজেদের জন্য খেলছি, মানুষের জন্য নয়। আমি সবসময় ভাবি, আমার কাজ, আমার উদ্ভাবন, আমার জীবন সবকিছু সেই মানবিক দায়িত্বের সঙ্গে যুক্ত। প্রতিটি নতুন সফটওয়্যার, প্রতিটি নতুন প্রযুক্তি, প্রতিটি নতুন উদ্ভাবন যদি আমরা সেগুলোকে বৈষম্য কমাতে ব্যবহার করি, সেটাই হয় সত্যিকারের সাফল্য। মনে রাখবে, একটা কম্পিউটার, একটা কোড, একটা আবিষ্কার, এইগুলো যদি বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করতে পারে, তাহলে তুমি ইতিহাস তৈরি করেছো। তুমি শুধু বড় কিছু আবিষ্কার করছো না, তুমি সত্যি মানবতার জন্য কাজ করছো। আজ আমি তোমাদের সামনে এমন কিছু বাস্তব কথা বলবো যা শুনে হয়তো অস্বস্তি বোধ করবে। প্রতি বছর পৃথিবীর দরিদ্র দেশগুলোতে হাজার হাজার শিশু মারা যায়। শুধু মারা যায় বললে শেষ নয়, তাদের মৃত্যু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। হ্যাঁ, আমি বলছি হামেরা, ম্যালেরিয়া, নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ইয়েলো ফিভারের মতো রোগের কথা। এগুলো এমন রোগ যার প্রতিকার ও টিকা আজকের দিনে সহজলভ্য। এমনকি রোটা ভাইরাসের কারণে শিশুর মৃত্যু রোধ করা সম্ভব। কিন্তু সমস্যা হলো, এই সস্তা কার্যকর সমাধানগুলো অনেক দরিদ্র দেশে পৌঁছাচ্ছে না। প্রতিটি শিশু যখন মারা যায়, তা শুধু সংখ্যা নয়, প্রতিটি শিশু হলো একটি সম্ভাবনা, একটি জীবন, একটি পরিবার এবং পুরো সমাজের জন্য একটি হারানোর সুযোগ। আমি এবং আমার স্ত্রী মেলিন্ডা, আমরা বুঝতে পারলাম প্রতিটি প্রাণের মূল্য সমান। এটা আমাদের বিশ্বাস হয়ে দাঁড়ালো, আর সেই বিশ্বাস থেকেই আমরা আমাদের দাতব্য কাজ শুরু করি। আমরা চাই প্রতিটি শিশু যেখানে জন্ম নেয়, সেখানে সে সুরক্ষিত থাকুক, সে বাঁচুক, সে বড় হোক এবং তার সম্ভাবনা পূর্ণ করতে পারুক। আমরা শুধু প্রযুক্তি বা ব্যবসা নিয়ে ভাবছি না, আমরা ভাবছি মানবতা, সমতার প্রতি দায়বদ্ধতা, আর কিভাবে বৈষম্য দূর করা যায়। প্রতিটি শিশু বাঁচবে, তার জীবন বদলাবে, তার পরিবার, তার সমাজ এবং শেষ পর্যন্ত পুরো পৃথিবী। সুতরাং আমরা যখন উদ্ভাবন করি, গবেষণা করি বা নতুন প্রযুক্তি বানাই, আমাদের লক্ষ্য হতে হবে সেই সব আবিষ্কারগুলো যেন মানুষের জন্য কাজ করে, বিশেষ করে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমি জানি আমরা সবাই চাই শিশুদের মৃত্যু বন্ধ হোক, কিন্তু কেন এটি থামে না? কারণ আমরা পৃথিবীকে যেমন ভাবি তা বাস্তবের সঙ্গে পুরোপুরি মিলে না। আমরা যদি সত্যি বৈষম্য কমাতে চাই, শিশুদের মৃত্যু রোধ করতে চাই, তাহলে আমাদের বাজার এবং সরকারের সীমাবদ্ধতাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। শিশুদের মৃত্যু থামানোর জন্য শুধু দাতব্য কাজ বা নতুন প্রযুক্তি দিয়ে সম্ভব নয়। আমাদের প্রয়োজন একদম নতুন এক দৃষ্টিভঙ্গি, যার সমাধান হবে সৃজনশীল এবং টেকসই। আমি একে বলি ক্রিয়েটিভ ক্যাপিটালিজম, যা কেবল নতুন ব্যবসা নয়, এর মানে হলো বাজারকে এমনভাবে চালানো যাতে গরিব মানুষদের সেবা দেওয়াটাও লাভজনক হয়, টেকসই হয়। একটা টিকা দেওয়ার পিছনে যে খরচ হয়, সেই খরচ যদি কেবল বোঝা না হয়ে বরং দীর্ঘমেয়াদে বাজারে থাকে আর মানুষের উপকারে আসে, তাহলেই আসল কাজটা হবে। কিন্তু বাজারে কাজ সবকিছু করতে পারবে না। সরকারের এখানে বড় ভূমিকা নিতে হবে। সরকারকে চাপ দিতে হবে যেন তারা করদাতাদের অর্থ শুধু সংখ্যার খাতায় নয়, বরং মানবিক মূল্যবোধ আর নৈতিক দায়িত্বের জায়গা থেকে ব্যয় করে। যেখানে গণনীতি শক্তিশালী, সেখানে দারিদ্র্য দূরীকরণের জন্য সঠিক নীতি কার্যকর হয়। যদি আমরা বাজার এবং সরকারের শক্তি একত্রিত করতে পারি, তবে বৈষম্য হ্রাস পাবে এবং প্রতিটি শিশু, প্রতিটি পরিবার নিরাপদ হবে। এটি আমাদের মানবিক দায়িত্ব, আমাদের উদ্ভাবনী শক্তি এবং আমাদের রাজনৈতিক অংশগ্রহণকে একত্রিত করে। এভাবেই আমরা প্রযুক্তি, উদ্ভাবন এবং নীতি নির্ধারণ একসাথে ব্যবহার করে বৈষম্য কমাতে পারি। এভাবেই আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারি। অনেকেই ভাবে শিশুদের মৃত্যু বন্ধ করা বা দারিদ্র্য কমানো সম্ভব নয়, কারণ মানুষ অসহায়। কিন্তু আমি বলবো, সমস্যার মূল অসহায়ত্ব নয়, বাস্তবতা হলো মানুষ উদাসীন বা অবহেলাকারী নয়। তারা শুধু বুঝতে পারে না কিভাবে শুরু করবে। যদি তুমি দেখো সমস্যা বড় এবং জটিল, তবে তুমি ঘাবড়ে যাও। জানো কিভাবে সমাধান করবে, কিভাবে তার প্রভাব মাপবে? আমাদের কাজে সাধারণত 3টি ধাপ আছে। 1, সমস্যাটা ভালোভাবে দেখা। 2, সমাধান বের করা। 3, প্রভাব দেখা, মানে বোঝা যে সত্যি কি কাজ করছে। কিন্তু যেটা সত্যি মানুষকে থামিয়ে দেয় সেটা হলো জটিলতা। সমস্যা যত বড় বা জটিল মনে হয়, আমরা তত বেশি পিছিয়ে যাই এবং জটিলতাই আমাদের আটকে রাখে, আমাদের এগোতে দেয় না। কিন্তু সকল বাধা অতিক্রম করে আমাদের কাজ হলো সেই জটিলতাকে ভাঙা, বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং সেই সমস্যার সমাধানগুলো এমনভাবে মানুষের কাছে তুলে ধরা যেন সাধারণ মানুষ সহজেই সেগুলো বুঝতে পারে।
এবং যখন সেই সমস্যাগুলোর সমাধান মানুষ বুঝে যায় তখন মানুষ সহজেই সেগুলোর সমাধান করতে পারে। কারণ মানুষ সবসময় চেষ্টা করতে চায়, মানুষ সবসময় চায় সাহায্য করতে, কিন্তু যখন জটিলতার সামনে আসে তখন সবাই থেমে যায়। আমাদের দায়িত্ব হলো এই জটিলতাকে সহজ করা, মানুষকে সহায়তা করা, যাতে তারা সরাসরি প্রভাব দেখতে পায় এবং উদ্যোগ নিতে পারে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির সুযোগের দ্বার খুলেছে। সস্তা পার্সোনাল কম্পিউটার, দ্রুত নেটওয়ার্ক, এইসব উদ্ভাবনের গতি আমাদের জীবনকে বহুগুণ সহজ করেছে। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে যা আমরা অস্বীকার করতে পারি না, ডিজিটাল বিভাজন। আজও প্রতি একজনের হাতে প্রযুক্তির অ্যাক্সেস আছে, 5 জনের হাতে নেই। অর্থাৎ অসংখ্য মেধা, অসংখ্য আইডিয়া, অসংখ্য সম্ভাবনা আলোচনার বাইরে থেকে যায়। এটা শুধু সংখ্যা বা পরিসংখ্যান নয়, এটা মানবতার সুযোগের অবিচার। আজ আমি হার্ভার্ডে দাঁড়িয়ে আছি। এই বিশ্ববিদ্যালয় শুধু বিশ্বের সেরা মেধাকে জন্ম দেয় না, বরং তাদের বিশ্বের বড় সমস্যাগুলো সমাধানের জন্য প্রেরণা দিতে পারে। আমি হার্ভার্ডকে অনুরোধ করতে চাই, নিয়োগের সময় টেনিউরের সিদ্ধান্তে কারিকুলামের পরিকল্পনার সব জায়গায় প্রশ্ন করুন। আমাদের সেরা মেধা কি সত্যি সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে যাচ্ছে? বৈশ্বিক দারিদ্র্য, ক্ষুধা, নিরাপদ পানি, মেয়েদের শিক্ষা বঞ্চনা, এসব কি পড়ানো, শেখানো এবং গবেষণার কেন্দ্রে আছে? যদি না থাকে, আমরা শুধু ক্ষমতা তৈরি করছি, কিন্তু তা মানবতার সেবা করছে না। আমার মায়ের লেখা একটা চিঠি আজ আমি মনে রাখি। চিঠিতে তিনি লিখেছিলেন, যাদের বেশি দেওয়া হয় তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করা হয়। যদি আমাদের হাতে জ্ঞান, সম্পদ, প্রযুক্তি আর সুযোগ আসে, তবে আমাদের দায়িত্ব হয় আরও বেশি দেওয়ার, আরও বেশি সেবা করার আর নৈতিকভাবে দায়বদ্ধ থাকার। আর যদি আমরা সেই দায়িত্ব না নেই, তবে আমরা শুধু আমাদের সম্ভাবনাকে ব্যর্থ করি। আপনার কাছে প্রযুক্তি, জ্ঞান এবং পৃথিবীর বড় সমস্যাগুলো সমাধানের সম্ভাবনা সবই আছে। এত কিছু জেনে সাহায্য না করে থাকা কিভাবে সম্ভব? আপনারা কি বসে থাকবেন যখন অসংখ্য শিশু মারা যাচ্ছে, যখন বৈষম্য বেড়েই চলছে? আমার মতে না, আমরা বসে থাকতে পারি না। নিজেদের কাজ দ্বারা শুধু নিজেকে না, পুরো পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যাও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, এটাই ছিল বিল গেটসের সেই অনুপ্রেরণামূলক ভাষণ। তার প্রতিটি বাক্য আমাদের মনে করিয়ে দেয় জীবনে কি করা উচিত, কার জন্য করা উচিত আর কোন উদ্দেশ্যে করা উচিত।